আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের ক্লাসটাতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, যারা যারা লাইভে যুক্ত হওনি এখনো যুক্ত হয়ে নাও। আর আমাকে একটু বলো যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, যে আমাদের সাথে যুক্ত হয়েছে যে সে একটু আমাকে জানাও যে হচ্ছে আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, একটু বলো, এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তাহা বলতেছো যে স্যার কেমন আছেন। হ্যাঁ, আমি এখন ভালোই আছি। আসলে সমস্যা হচ্ছে কি, আমার গতকালকে যে শরীর যে খুব খারাপ ছিল এরকম কিছু না। মানে কালকে হয়েছে অনেক, দেখা যাচ্ছে যে ওই যে ব্যাচ আছে, তো অফলাইনে কিছু ব্যাচ আছে এবং একটা বাসায় টিউশনি আছে। তো শেষ করতে করতে ধরো যে এই 9টা 15 20 বেজে গেছে। তো এখানে এসে 9:30টায় শুরু করাটা মনে করো যে আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে। যেহেতু ভাবলাম যে মানে পড়াই এসে আর পড়াইতে একটু মন চাচ্ছিল না আর কি। রাত অনেকগুলো পড়ানো হয়ে গেছে, এই জন্য আর পড়াইতে মন চাচ্ছিল না। তো আজকে তোমাদের আমি আর কি ছোট্ট আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ আমি ভাবতেছি এবার থেকে তোমাদের ক্লাসটা রাত 10টার দিকে শুরু করব। কারণ 9:30টার দিকে হয় কি, আমার একটা শেষ হইতে হইতে ধরো সাপোজ এই 9টা 10 বেজে যায় বা 9টা বেজে যায়। 9টার সময় শেষ করলে আস্তে আস্তে বাসায় আসতে আসতে টাইম লাগে একটু। এই রাত্রে টিউশনি থাকে। সো এই জন্য আগামীকালকে থেকে আমরা ইনশাল্লাহ রাত 10টার সময় ক্লাস শুরু করবো। তো যারা যারা ক্লাসটা দেখতেছো তারা তারা একটু আহ, খেয়াল রেখো যে আমরা কিন্তু আগামীকালকে থেকে ক্লাস করাবো রাত 10টার দিকে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ঋতু। আচ্ছা, তা আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে রাত 10টার সময়, ঠিক আছে। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে জানাইও। আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছো আজকে। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, এই এক চলক বিশিষ্ট সমীকরণে আজকে আমাদের বেসিক ক্লাস। আজকে আমাদের এই অধ্যায়ের 5 এবং 5.2 আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমাদের কিন্তু এমসিকিউর জন্য খুবই অল্প কিছু টপিক আছে। সো এই টপিকগুলো কভার করবো এবং যেগুলো এমসিকিউ বেশি বেশি আসে সেগুলো আমরা কালকে যখন এমসিকিউ ক্লাসটা করবো তখন কিন্তু আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবো, ঠিক আছে। সো আজকে আমরা এই এমসিকিউর বেসিক গুলো দেখবো যে কোন কোন বেসিক গুলো থেকে আমাদের আজকে আমরা এমন কিছু বেসিক জানবো যেগুলো আমরা হয়তো অনেক ছোটবেলা থেকে করে আসতেছি কিন্তু সেই সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না, ঠিক আছে। যেরকম আজকে আমরা শিখবো হচ্ছে চলক। চলক কাকে বলে, তারপরে হচ্ছে সমীকরণ চেনার উপায়। সমীকরণ চেনার উপায়। হ্যাঁ, সমীকরণ চেনার উপায়। সমীকরণ চেনার উপায় বলতে কি সেটা আমরা বুঝবো যখন আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব তখন। এরপরে আমরা জানবো, ধরো সাপোজ অভেদ। এই যে অভেদ ও সমীকরণ, অভেদ এবং সমীকরণের পার্থক্যটা কি এটা বুঝবো। অভেদ কি সেটা জানবো আগে, তারপরে সমীকরণ কি সেটা জানবো এবং এদের পার্থক্যটা কি সেটা আমরা জানবো। আচ্ছা, এদের কিছু বৈশিষ্ট্য আছে সেখান থেকেও কিন্তু আমরা কিছু তথ্য নিব। আচ্ছা, এই এই যে আমাদের 5.1-এ মোটামুটি 3টা টপিক একটু ভালো করে যদি বুঝতে পারি, আমরা যদি ডিটেলসে বুঝাইতে পারি তাহলে এই টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এর 5.2-এ আমরা দ্বিঘাত সমীকরণে যাব। সো আমি বললাম আজকে কিন্তু আমাদের টপিকটা খুব বেশি, আমরা এখানে দ্বিঘাত সমীকরণ এইগুলোতে যাব। দ্বিঘাত সমীকরণ আজকে আমাদের বেসিক ক্লাসটা কিন্তু খুব ছোট হবে ইনশাল্লাহ। এই ছোট ক্লাসটা আমি আশা করব তোমরা সবাই করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। আর এটা করলে কি হবে, আমাদের এই অধ্যায়ের যে বেসিক জিনিসটা সেটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে চলো, প্রথমে আমরা চলক দিয়ে শুরু করি। চলক কি, হ্যাঁ। ধরো সাপোজ
আচ্ছা আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, তোমরা যারা যারা ক্লাসে আসো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, এটাই আমাদের আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আচ্ছা, তা চলক হচ্ছে ধরো এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ধরো তোমার দেওয়া আছে ধরো 15, এর একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বললো যে এখানে দেখো এই যে সমীকরণটার একটা বাম পক্ষ আছে একটা ডান পক্ষ আছে। তো এখানে ডান পক্ষে একটা সংখ্যা আছে, বাম পক্ষে একটা সংখ্যা আছে, আর একটা এক্স আছে। তো এক্স, এই এক্স এর মানটা কত আমরা কিন্তু মানে এটা কিন্তু সরাসরি কোনো সংখ্যা দেওয়া নাই। তাহলে এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা হবে যার জন্য এই বাম পাশটা এবং ডান পাশটা কি সমান। সমীকরণের শর্ত হচ্ছে কি বাম পাশ এবং ডান পাশ কি হবে সমান হবে। তাহলে এক্স এর মান কত হইলে হবে বলতো? এক্স এর মান 10 হইলে কিন্তু বাম পাশ এবং ডান পাশ সমান। তাহলে এই যে অজানা রাশিটা, এই অজানা রাশিটাকে বলতেছি আমরা চলক। এখন চলক বলতে কি এইটুকুই বোঝায় না, আমরা আরো ডিটেলসে যাব, আমরা আরো ডিটেলসে যাব। তার মানে কোন একটা রাশির, হ্যাঁ লাবিব আমি ভালো আছি। আচ্ছা আমি ভালো আছি আল্লাহর রহমতে, তোমরা সবাই আশা করি ভালো আছো। আচ্ছা এই যেটা বললাম আর কি লাবিব, হ্যাঁ আমি কিন্তু কালকে খুব বেশি অসুস্থ ছিলাম না। আমার কথা হচ্ছে কালকে ওই যে রাত্রে টিউশনিটা করে আমি যখন বাসায় আসছি তখন আমার আর কি ইচ্ছা করছিল না যে কালকে আমি ক্লাসটা নিই, একটু খারাপ লাগতেছিল এই জন্য আর কি নেই নাই। খুব বেশি খারাপ কিন্তু আমি ছিলাম না। সো আর আগামীকাল থেকে ক্লাস আমরা নিব হচ্ছে, সবাই একটু খেয়াল রাখবা, আগামী আগামীকাল থেকে রাত 10টায়, এই রাত 10টায় আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? 9:30টায় করতে গেলে আমার জন্য একটু মনে করো যে তাড়াহুড়া হয়ে যায়। হ্যাঁ, তাড়াহুড়া যেন না হয় এজন্য আমরা আগামীকালকে ক্লাসটা হচ্ছে রাত 10টা থেকে নিব, রেগুলার 10টা থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তাহলে বললাম যে এই সমীকরণে এই এক্স এর ভ্যালুটা সরাসরি দেওয়া নাই, তাহলে এই এক্স ভ্যালুটা কত হতে পারে 10। এখন এই যেই যে রাশিটা মানে যেই পদটা বা যেই অক্ষরটার ভ্যালু সরাসরি দেওয়া থাকে না সেটাকে বলছি আমরা চলক। তাহলে এই চলকগুলো ইংরেজি বর্ণমালার অক্ষর হয়, ইংরেজি বর্ণমালার অক্ষর হয়, সেগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর হয়। হ্যাঁ, এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমাদের কি সাধারণত কি হয় বলতো চলক হয়ে থাকে। আচ্ছা তাহলে একটা সমীকরণে কিন্তু অনেকগুলো মান থাকতে পারে। ধরো সাপোজ এটা সমীকরণ, এই সমীকরণটি একটা মানের জন্য কিন্তু সত্য। ধরো সাপোজ এটা যদি নিতাম এক্স স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স এর মান দেখো এখানে +5 এবং এক্স এর মান যদি -5, এই দুইটার মানই নাও, তাহলে এই দুইটা মানের জন্যই কিন্তু এই সমীকরণটা সত্য। -5 এর স্কয়ারও 25, আবার +5 এর স্কয়ারও কি 25। তাহলে এখানে এক্স এর মান কত? দুইটা। ঠিক আছে, এক্স এর মান পাইলাম কত? কয়টা এখানে? দুইটা। এইবার ধরো সাপোজ আমি তোমাদের আরেকটা জিনিস নেই, ধরো সাপোজ তোমাদের কাছে এরকম একটা কথা বললাম, আমরা নিব ধরো আমরা বইয়ের থেকে একটা এক্সাম্পল নিই। ধরো এস একটা সেট, এই সেটের যে এক্স এর এলিমেন্ট গুলো আসছে ধরো সাপোজ স্বাভাবিক সংখ্যা থেকে, আর বললাম এই মানটা হচ্ছে 1-এর থেকে বড় বা সমান এবং 10-এর থেকে ছোট বা সমান। তাহলে এই যে দেখো এখানে ধরো এখানে অসমতার কথাই বলছি, ধরো এই অসমতার কথাই বলছি, এটা কিন্তু অসমতার সমীকরণ। হ্যাঁ, এই অসমতার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স এর মানগুলো কি কি হতে পারে? এক্স এর মানগুলো কত হতে পারে বলতো? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কিন্তু হইতে পারবে। তার মানে দেখো এখানে এক্স এর মানটা কিন্তু একটা না দুইটা না, এখানে কিন্তু 10টা। আবার যদি বলি, যদি ধরো সাপোজ আরেকটা সেট নিই, ধরো আমরা ধরো টি একটা সেট নিলাম যে এক্স এলিমেন্ট অফ এন আর এক্স গ্রেটার দেন 10, বা ধরো সাপোজ এটা 5 5, তার মানে 5-এর থেকে বড় যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে 6 7 8 9 10 এরকম চলতেই থাকবে। এক্স এর ভ্যালুগুলো কত? 6 7 8 9 10, এগুলো চলতেই থাকবে। তাহলে দেখো এখানে এক্স এর মান কখনো বললাম যে একটা দুইটা, বা যদি কোনো অসমতার মাধ্যমে প্রকাশ করি তখন এক্স এর মান কিন্তু অনেকগুলো হইতে পারে, অনেকগুলো হইতে পারে। তার মানে এক্স এর ভ্যালুগুলো বা চলকের ভ্যালুটা একটা সংখ্যার সেট হইতে পারে, একটা সংখ্যার কি হতে পারে? সেট হইতে পারে। অনেকগুলো সংখ্যা নিয়ে গঠিত যে সেটটা, সেটা একটা সেট আমরা বলতাম কি জানো, যে কোনো একটা সেটে অনেকগুলো উপাদান থাকবে, সেগুলো কমা থাকবে বা একটাও থাকতে পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তার মানে এই যে এক্স এর ভ্যালুটা এখানে যেরকম একটা উপাদান আছে, এখানে কয়টা আছে? দুইটা উপাদান আছে। এক্স এর ভ্যালু ভ্যালু আছে কয়টা? দুইটা। এখানে আছে কি অনেকগুলা, মানে এখানে আছে অনেকগুলা, এখানে আছে 10টা। তো এই যে চলক, এই চলকের ভ্যালুটা কি আমাদের অনেক বেশি হইতে পারে আবার কমও হইতে পারে। ঠিক আছে? তাহলে চলক হচ্ছে কি, চলকের যদি সংজ্ঞাটা দিই আমরা, দেখো সাপোজ যখন কোনো অক্ষর বা প্রতীক কোন সেটের উপাদান বোঝায় তখন একে চলক বলে। তার বলতেছে কোনো অক্ষর যখন কোন সেটের উপাদানকে নির্দেশ করে তখন একে বলা হয় চলক, তখন বলা হয় কি একে চলক। কোন একটা অক্ষর যদি কোন সেটের উপাদানকে বোঝায়, উপাদান যতগুলো উপাদান আছে সবগুলোকে বোঝায় সেটাকে, তাহলে তখন এই এক্স কে বলবো আমরা কি চলক। ঠিক আছে? এটা সমীকরণের ক্ষেত্রেও কি, এই যে অজ্ঞাত যে রাশিটা আছে, এই রাশিটা যার জন্য এই সমীকরণটা উভয় দিকে সমান হবে, অজানা রাশি, এই রাশিটাকে বলবো কি আমরা চলক। ঠিক আছে?
চলক হচ্ছে আমাদের অজানা রাশি যার মান এক বা একাধিক হইতে পারে। আচ্ছা, এইবার এই চলক এই সমীকরণের কিছু নামকরণ দেখবো আমরা। সমীকরণ চেনার উপায় যে বললাম না, সমীকরণের কিছু নামকরণ দেখবো। সেটা হচ্ছে ধরো সাপোজ এক্স প্লাস, ধরো এটাই নিলাম, যেটা নিলাম এর আগে, এটা ইকুয়াল টু ধরো 15। তো এখানে দেখো অজানা রাশি আছে কয়টা? একটা। চলক আছে কয়টা বলো তো? এখানে আমাদের চলক হচ্ছে একটা, সেটা হচ্ছে কি এক্স, চলক এক্স, অর্থাৎ এখানে চলক আছে একটা। আচ্ছা, এবার এই চলকের পাওয়ার, এই চলকের পাওয়ার কত বলতো? এক। তাহলে এটা হচ্ছে কি ঘাত বলি আমরা, কি বলবো এখানে? ঘাত ব্যবহার করবো। এই এই যে পাওয়ার, অন্য জায়গায় পাওয়ার পাওয়ার ব্যবহার করছি, সূচক ব্যবহার করছি, এখানে ব্যবহার করবো কি ঘাত। তো এখানে ঘাত কত? এক। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটার নাম দিতে পারি আমরা, যেই সমীকরণে চলক আছে একটা এবং ঘাতও এক, তাহলে বলবো আমরা এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ, এক ঘাত সমীকরণ। আচ্ছা, যখন কোন সমীকরণের ঘাত হচ্ছে এক হয়, তখন আমরা বলতে পারি যে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এটা কি সমীকরণ? সরল সমীকরণ। তার মানে এক ঘাত হইলে তাকে আমরা সরলও বলতে পারি। ঠিক আছে, এই সমীকরণের নাম কি হইতে পারে? এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ বা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই দুইটা কথাই কিন্তু সত্য, এই দুইটা কথাই কিন্তু সত্য। আচ্ছা, এবার আমরা ধরো আসি এক্স স্কোয়ার ধরো -5x + 6 = 0। দেখো এখানেও কিন্তু চলক কয়টা আছে বলতো? এক্স, এক ধরনের চলকই আছে, এক্সই আছে। তাহলে এখানেও কিন্তু আমাদের চলক শুধুমাত্র এক্স, আর কয়টা চলক মোট? একটা। আর যদি আমরা বলি ঘাত, এই এই সমীকরণে ঘাত, সর্বোচ্চ ঘাত কত বলতো? ঘাত হচ্ছে কত? সর্বোচ্চ 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে আমরা এটাকে বলবো কি? যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত, দুই ঘাত যেহেতু দ্বিঘাত, দ্বিঘাত সমী হ্যাঁ সমীকরণ। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পারছি, যেহেতু চলক একটা এই জন্য এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন ধরো সাপোজ এরকম আছে x² + y² = 10। এখানে দেখো চলক কয়টা বলতো? এখানে চলক কিন্তু আমাদের হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আর এখানে ঘাত কত বলতো? এখানে ঘাত হচ্ছে কত? 2, 2। তাহলে এটাকে বলবো কি? দুই চলক। এটাকে বলবো আমরা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ধরো সাপোজ এটা আছে x², হ্যাঁ ধরো সাপোজ এরকম দেওয়া আছে আমাদের, এই যে বললাম এটা ধরো x + y = ধরো 5, এরকম আছে। তো 13x + y = 5। এখন দেখো এখানে চলক কয়টা বলতো? চলক হচ্ছে কিন্তু আমাদের দুইটা, আর আমাদের ঘাত কত? এক এক, অর্থাৎ ঘাত কত? এক। তখন এটার ক্ষেত্রে আমরা বলবো কি? যে এক চলক বিশিষ্ট, সরি এটা দুই চলক, তাহলে এটা হচ্ছে আমাদের কত? দুই চলক বিশিষ্ট এক ঘাত। এটা হচ্ছে কত ঘাত? এক ঘাত সমীকরণ। বা এই এক ঘাতকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা সরল সমীকরণও বলতে পারি। তাহলে আমি যদি প্রথম থেকে একটু বলি, এইটার চলক একটা এবং ঘাত একটা, তাহলে এটাকে বলবো এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ। এই সমীকরণটার চলক একটা, হ্যাঁ এটা সমীকরণটা চলক একটা, ঘাত 2, তাহলে বলবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটা দেখো চলক দুইটা, ঘাতও 2, তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটার চলক দুইটা কিন্তু ঘাত এক, তাহলে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা এইটুকু ক্লিয়ার। তাহলে সাপোজ এরকম আছে x³ + 1 = 9। তাহলে এই যে সমীকরণটা, এটা চলক কিন্তু কয়টা? একটা, কিন্তু ঘাত কত বলতো? 3। তাহলে বলবো কি? এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে সমীকরণ দেখলেই আমরা বুঝতে পারবো যেটা এক ঘাত সমীকরণ নাকি দ্বিঘাত সমীকরণ, নাকি এটা এক চলক বিশিষ্ট, নাকি এটা দুই চলক বিশিষ্ট, নাকি তিন চলক বিশিষ্ট। তাহলে সমীকরণ নামকরণের ক্ষেত্রে তার চলককে বিবেচনা করতে হবে এবং ওই সমীকরণের ঘাতকে বিবেচনা করতে হবে। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হতে পারছি। ঠিক আছে, এইটুকু আশা করি ক্লিয়ার। এইবার আমরা সমীকরণের ঘাত, এই ঘাত সম্পর্কে তো আমাদের আইডিয়া হইলো যে সমীকরণের ঘাত কত না কত। আচ্ছা, তো এবার গেল ধরো সাপোজ আমরা আমরা একটা সমীকরণ এরকম নিই। ধরো সাপোজ এরকম দেওয়া আছে যে 5, শুধু দেওয়া আছে কত? 5, 5। এখন দেখো এখানে ধরো ধরে নিলাম চলক এক্স, কিন্তু চলকের পাওয়ার কিন্তু কত? 0। তাহলে আমরা কি বলতে পারি? এটাকে বলতে শূন্য ঘাতী সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে কত আমাদের? শূন্য ঘাতী সমীকরণ হইতে গেলে। আচ্ছা, এটা এটা আসলে হয় না, হ্যাঁ এটা আসলে কি আমাদের
হবে না, কারণ সমীকরণ হতে গেলে কি সমান সমান থাকা লাগবে। এখন ধরো তুমি এদিকেও চলক দিলে না, এদিকেও চলক দিলে না, তাহলে এটা কি সমীকরণ হবে বলো তো? এটা কি আমাদের 5 আর 7 তো সমানই হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমাদের এই এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ থেকে শুরু, আর এদের ক্ষেত্রে তিন চলক বিশিষ্ট তিন ঘাত সমীকরণ হতে পারে, তিন চলক বিশিষ্ট দ্বিঘাত হতে পারে, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত হতে পারে, দুই চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ, এরকম অনেক কিছুই কিন্তু হইতে পারে। আচ্ছা, এইবার আমরা চলে যাবো হচ্ছে এই অভেদ এবং সমীকরণের পার্থক্যটা। অভেদ এবং সমীকরণটা পার্থক্যটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ অনেক বেশি, এবং তোমাদের এইগুলো থেকে কিন্তু হায়ার ম্যাথেও কিন্তু অনেক কনসেপ্ট এই অভেদ এবং সমীকরণের কনসেপ্টটা কাজে লাগে। এবার সমীকরণের কথায় আসি। মনে করো সাপোজ তোমাদের একটা এক্সাম্পল নিই, ধরো সাপোজ আমরা x + 3 = 10 নিলাম। তাহলে এই সমীকরণটা x এর কোন ভ্যালুর জন্য সত্য? x এর কোন ভ্যালুর জন্য সত্য? x এর মান যদি 7 হয় তাহলে এই সমীকরণটা আমাদের সত্য। আচ্ছা, একটা ঘটনা দেখলাম আমরা। এবার ধরো x² প্লাস, ধরো সাপোজ এখানে নিলাম হচ্ছে আমরা 1 = ধরো 10, x² + 1 = 10। এখন এই সমীকরণটা x এর কোন কোন ভ্যালুর জন্য সত্য? এখন তুমি বললো যে এটা হচ্ছে x এর মান যদি -3 হয় তাহলে কিন্তু সত্য, আবার x এর ভ্যালু যদি আমাদের +3 হয় তাহলেও কিন্তু ঘটনাটা সত্য। তাহলে এখানে এটাও সমীকরণ, আবার এটাও সমীকরণ, কিন্তু এটা একটা মানের জন্য সত্য, এটা দুইটা মানের জন্য সত্য। আবার কিছু কিছু সমীকরণ আছে যেটা তিনটা মানের জন্য সত্য, আবার কিছু কিছু সমীকরণ আছে চারটা মানের জন্য সত্য। এখন আমরা কিভাবে বুঝবো কোন সমীকরণ কয়টা মানের জন্য সত্য? এটা বোঝার কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এই যে দেখো এদের ঘাত দেখো, এই সমীকরণটার ঘাত হচ্ছে কত? 1। তাহলে এই যদি এক ঘাত সমীকরণ হয় তাহলে সেটা একটা মানের জন্য সত্য হবে। এখানে ঘাত কয়টা? দুইটা। এই দুইটা ঘাত যেহেতু আছে তার মানে এটা দুইটা মানের জন্য সত্য। এখন ধরো সাপোজ আমি লিখলাম যে x³ কত? 1। ঠিক আছে, এর একটা সমীকরণ, কিন্তু এটা ত্রিঘাত সমীকরণ। তাহলে x এর কয়টা মানের জন্য সত্য? তিনটা মানের জন্য সত্য হবে, তিনটা মানের জন্য সত্য হবে, এই কথাটা কিন্তু সত্য। এখন কথা হচ্ছে তুমি যদি তিনটা মান খুঁজতে যাও তাহলে দেখবা যে পাচ্ছ না, তিনটা মান বের করতে পারতেছো না। কারণ কি, তুমি ধরো সাপোজ এখানে x³ লিখলে, এখানে 1 এর কিউ লিখলে, তা পাওয়ার সেম, অর্থাৎ বেস সেম, অর্থাৎ x এর মান কত? 1। আর বাকি দুইটা কোথায় গেল? তো এই বাকি দুইটা বের করতে গেলে আমি যে উপায়টা ক্যালকুলেট করছি এই উপায়টা কিন্তু আমাদের ঠিক নাই। সেটা হচ্ছে কি, দেখো তখন আমাদের কি করতে হবে, তখন আমরা লিখবো এই ধরো x³ আর -1q = 0। মানে 1টাকে আমি এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা কিউ করলাম। এখন আমাদের সূত্র করতে হবে AQ - BQ সূত্র। আমরা জানি কি a - b * a² + ab + b²। দেখো এটা তো আশা করি বুঝতে পারছি আমরা, নাহলে বোঝানোর সুবিধার্থে আমি পুরোটাই লিখি ab + b² = 0। অর্থাৎ x - 1 আর x² + x + 1 = কত? 0। এখন এই দুইটা রাশির গুণফল 0 মানে কি হয়? হচ্ছে আমাদের এই যে x - 1 = 0, অথবা এই যে x² + x + 1 = 0। অতএব এখানে পাচ্ছি কত? x = কত? 1। এবার দেখো এই যে সমীকরণটা, এটার ঘাত কত বলতো? 2। তাহলে এটাও কিন্তু দুইটা মানের জন্য সত্য, দুইটা মানের জন্য সত্য। আচ্ছা, আমি একটু মুছে দিই এখানে। এই দুইটা মানের জন্য সত্য যে হইলো, এই দুইটা মান আমি তোমাদের দেখাই। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে ফিল করতে হবে আজকে, হ্যাঁ? তাহলে কিন্তু যেহেতু আজকে আমাদের সময় আছে, সো এই ছোট্ট বিষয়টা কিন্তু আমরা ভালো করে ডিটেলসে জানবো। এখন তুমি যদি এটাকে মিডল টার্ম করতে যাও, দেখো মিডল টার্ম হচ্ছে না, এটা মিডল টার্ম হচ্ছে না। তখন মিডল টার্ম হয় না এরকম ক্যালকুলেশনকেও কিন্তু আমরা সমাধান করতে পারি। সেটা কি, আমাদের একটা সূত্র ছিল, হ্যাঁ, আমাদের সূত্র ছিল কি এরকম, যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা কি? সেটা হচ্ছে ax² + bx + c = 0। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটা হচ্ছে কি? আদর্শ রূপ। কথা কি বুঝতে পারছি? এই আদর্শ রূপের একটা সমীকরণের সমাধানটার সূত্র আছে, এটা আমাদের হায়ার ম্যাথে আছে। হ্যাঁ, হায়ার ম্যাথে হচ্ছে আমাদের সমীকরণ অধ্যায়টাতে আছে, 5 নম্বর অধ্যায়। সেখানে প্রথম 5.1 এই অঙ্কগুলো আছে, 5.1 আছে, 5.1 দ্বিঘাত সমীকরণের সমাধান। তো x = -b ± √b² - 4ac/2a, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে x এর দুইটা যে মান আসবে সেই দুইটা মান বের করার চেষ্টা করব। তাহলে দেখো x² এর সাথে যে থাকবে সে হচ্ছে a। তাহলে আমাদের এই সমীকরণ অনুযায়ী a হচ্ছে কত? x² এর সাথে কেউ নাই, মানে কত আছে? 1 আছে, তাহলে 1। এবার x এর সাথে যে থাকবে সেটা হচ্ছে b, অর্থাৎ b সমান কত এখানে বলতো? x এর সাথে কিছু নাই, মানে এটা 1 আছে, অর্থাৎ b হচ্ছে 1। এবং c মানে এক্সট্রা করে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের c, অর্থাৎ এখানে c হচ্ছে আমাদের কত? 1, এটা হচ্ছে 1। তাহলে আমাদের সূত্র কি? x = এই যে -b ± √b² - 4ac/2a।
2a। এখন মান বসাও, মাইনাসের জায়গায় মাইনাস, বি এর জায়গায় কত 1, প্লাস মাইনাস রুট আবার বি স্কয়ার, বি স্কয়ার মানে একের স্কয়ার, মাইনাস 4ac ভাগ 2a, মাইনাস 1 প্লাস মাইনাস রুট আবার 1 মাইনাস 4, 1 মাইনাস 4 কত বলো তো, মাইনাস 3 ভাগ 2। অতএব আমরা এখানে x এর দুইটা মান পেতেছি। একটা x এর মান হচ্ছে এই তোমার হচ্ছে -1 প্লাস রুট -3 ভাগ 2, আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে -1 মাইনাস মাইনাস রুট 3 ভাগ 2। তাহলে এই যে একটা মান এবং এই যে একটা মান, এই যে দুইটা মান আমি পাইলাম। দেখো আমরা বলছিলাম কি, রুটের ভিতরে যদি কখনো ঋণাত্মক সংখ্যা থাকে, এটা কিন্তু অবাস্তব সংখ্যা। এটা কি সংখ্যা বলতো, এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে দেখো এই যে সমীকরণটা, এটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণে তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে x = 1, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এই দুইটা মান কোথা থেকে পাইলাম, দেখো প্লাস মাইনাস, যখন প্লাস নিছি তখন একটা মান, যখন মাইনাস নিছি তখন আরেকটা মান। তাহলে এই মোট তিনটা, এই তিনটা ভ্যালুর জন্য কিন্তু এই সমীকরণ সত্য। এটা কিন্তু সত্য, এই কথাটা কিন্তু সত্য। কিন্তু তিনটা ভ্যালুই যে বাস্তব হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তিনটা ভ্যালুর ভিতরে দেখা যাচ্ছে তিনটাই অবাস্তব হইতে পারে, একটা বাস্তব বাকি দুইটা অবাস্তব হইতে পারে, দুইটা বাস্তব একটা অবাস্তব হইতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। তার মানে আমরা বললাম তিন ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা মানের জন্যই সত্য, কিন্তু তিনটাই বাস্তব নাও হইতে পারে, অবাস্তব বাকিগুলা। মানে করো সাপোজ তুমি একটা পাইতেছো আর বাকিগুলো পাচ্ছ না, মানে বাকিগুলো নর্মাল ক্যালকুলেশন তুমি বের করতে পারতেছো না, তার মানে বুঝবা কি, ওই একটা বাস্তব মান, এই দেখো এই একটা বাস্তব মানের জন্য সমীকরণ সত্য, আর বাকি দুইটা অবাস্তব মানের জন্য সত্য। তবে ওই সমীকরণটা তিনটা মানের জন্যই কিন্তু সত্য। আশা করি এটুকু বুঝতে পারছি আমরা। ত্রিঘাত সমীকরণ হলে কয়টা মানের জন্য সত্য হবে, তিনটা মানের জন্য সত্য। আর দ্বিঘাত সমীকরণ হলে কয়টা মানের জন্য সত্য হবে, দুইটা মানের জন্য সত্য। এখন এই তিনটা মানের জন্য সত্য যে বললাম, তিনটা বাস্তব হইতে পারে আবার অবাস্তব হইতে পারে। কথা কি ক্লিয়ার? বাস্তব অবাস্তব মোট তিনটা মানের জন্য সত্য হবে। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। যারা যারা ক্লাসটা করতেছো তারা একটু বলো আমাকে যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এখন বুঝতে পারতেছো কিনা এইটুকু। আচ্ছা, ক্লাসে কারা কারা আছে একটু জানাও আমাকে। আমাকে বলো একটু, লাবিব। হ্যাঁ বুঝেছি। আচ্ছা লাবিব বুঝছে, আর কে কে বুঝছো একটু বলো আমাকে, একটু জানাও, ঠিক আছে? যে আমরা তো বললাম যে একটা সমীকরণে ঘাত যত, ওই সমীকরণটা ওই কয়টা মানের জন্য সত্য, কিন্তু সবগুলো মান যে বাস্তব হবে এমন কোনো কথা কিন্তু নাই। তবে ঘাত সংখ্যক মানের জন্য সত্য হবে এটা কিন্তু শিওর, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তাহলে আমি কিন্তু একটা এক্সাম্পল দেখাই দিলাম। আর এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা বা এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমরা হায়ার ম্যাথে শিখছি। এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবা, কারণ এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। যখনই আমরা এরকম একটা সমীকরণে পৌঁছায় যাবো যে সমীকরণটা নিয়ে ক্যালকুলেশন করতে পারতেছি না আমরা, মানে মিডল টার্ম করতে পারতেছি না, সূত্র করতে পারতেছি না, তখন কিন্তু আমরা এই নিয়মটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই মানগুলো বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম যে সমীকরণের ক্ষেত্রে আমরা বললাম কি, পড়ব হচ্ছে অভেদ এবং সমীকরণ। তাহলে এই সমীকরণের কথাই আসতে আসতে দেখলাম যে কোন একটা সমীকরণ একটা মানের জন্য সত্য হতে পারে, দুইটার জন্য সত্য হতে পারে, তিনটার জন্য সত্য হতে পারে। এখন ডিপেন্ড করে কিসের উপরে, এর ঘাতের উপরে। এর ঘাত মানে এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যত, এর তত সংখ্যক মানের জন্য সত্য। এখন ধরো সাপোজ আমরা এমন একটা নিলাম যে x-1 এখন আমি এক্স এর জন্য এক্স এর মান ধরো 1 বসাবো, দেখি কি কি হয়। তাহলে আমরা বাম পাশে ডান পাশ সমান আছে নাকি দেখবো আমরা। তো দেখো 1 বসাইলে 1 - 1 মানে 0, 0 স্কয়ার মানে কত 0। আচ্ছা, এখানে 0 স্কয়ার মানে 0 মাইনাস 2 ইন্টু, দেখো এখানে আমাদের কত 0 স্কয়ার 0। হ্যাঁ, এখানে 2 সাথে 0 গুণ করলে কত হবে বলো তোমাদের, এটা কত তোমাদের 0 প্লাস 1। দেখো এক্স এর মান কত বসাইছি 1, সরি আমি একটু তো ভুল লিখতেছি, এখানে 1 বসাইছি। তাহলে এক্স এর স্কয়ার খেয়াল করো, তাহলে 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার মানে কত 1 মাইনাস 2 ইনটু 1 মানে 2 প্লাস 1, তাহলে কত আসছে দেখো 1 আর 1 যোগ করলে কত 2 মাইনাস 2 কত 0 আসছে। তার মানে এক্স এর মান যখন 1 বসাইলাম তখন এই পাশেও 0, এই পাশেও 0, এই পাশেও 0, তাহলে এক্স এর 1 এর জন্য কিন্তু এই সমীকরণটা সত্য।
এবার x এর মান আমি 2 বসাইতে চাইতেছি 2, তো 2 বসালে 2 মাইনাস 1 মানে 1, 1 এর স্কয়ার মানে কত 1, তাহলে বাম পাশে হচ্ছে 1। এটা যদি হিসাব করি 2 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 1, তাহলে কত 4 মাইনাস 4 যোগ 1, 4 4 কাটা, তাহলে থাকছে কত 1। তাহলে এই পাশেও 1, এই পাশেও কত 1, তাহলে 2 এর জন্য কিন্তু এই সমীকরণটা সত্য। এবার ধরো সাপোজ x ইকুয়াল টু আমি এবার 0 বসাবো, তো 0 বসালে 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মানে কি মাইনাস 1, মাইনাস 1 স্কয়ার কত শুধু 1, এই পাশে 1 আসতেছে। এই পাশে দেখো এটা 0 এর স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 2 ইনটু 0 প্লাস 1, তার মানে 0 মাইনাস 0 মাইনাস সরি প্লাস 1, অর্থাৎ কি এখানে 1, তাহলে এই পাশে 1, এই পাশে 1, তার মানে কি 0 এর জন্য সত্য। এবার ধরো সাপোজ আমি x ইকুয়াল টু 3 বসাই দেখি, 3 মাইনাস 1 মানে 2, 2 এর স্কয়ার মানে কত 4, এই পাশে আসছে 4, আর এটা 2 এর 3 এর স্কয়ার, এটা আছে 2 গুণ 3 যোগ 1, অর্থাৎ 9 মাইনাস 6 প্লাস 1। তো দেখো 9 এর যোগ করলে কত 10, 10 এর 6 কত থাকে বলতো 4, তাহলে এদিকেও 4 এদিকেও 4। আচ্ছা এই সমীকরণটা যদি খেয়াল করি সর্বোচ্চ ঘাত কত বলতো 2, তাহলে কি আমাদের এই যে একটু আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়ম অনুযায়ী কি মাত্র 2টা মানের জন্য সত্য হওয়ার কথা, কিন্তু আমরা এখানে অলরেডি হচ্ছে 4টা মান বসাই ফেলছি, 1 2 3 4, 4টা মান বসাই ফেলছি। 4টা মানের জন্যই কিন্তু এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুটাই সমান হয়ে গেল। তো এরকম 4টা না, এরকম আমি যদি অসংখ্য মানও বসাই, আমি সারাদিন মান বসাই, ঋণাত্মক সংখ্যা আমি মাইনাস 1 বসাই, ধরো সাপোজ আমি একটা মাইনাস ভ্যালু নিই, তাহলে x ইকুয়াল টু মাইনাস 3 বসাই, মাইনাস 3 বসালে কি আসে দেখি, তো মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4, মাইনাস 4 এর স্কয়ার কত আমাদের 16, এখন দেখি এখানে কি আসে, মাইনাস 3 এর স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস 3 প্লাস 1, তো মাইনাস 3 এর স্কয়ার 9, মাইনাস মাইনাসে প্লাস, এটা 6 প্লাস 1, তাই দেখো এই 9 এর একে 10 আর 6 কত 16। দেখো মাইনাস মানের জন্য সত্য, প্লাস মানের জন্য সত্য, শূন্যের জন্য সত্য, মাইনাস মানের জন্য সত্য। তার মানে এই যে সমীকরণটা, এই সমীকরণে যে আমি সারাদিন মান বসাই সারাদিন সত্য হবে, মানে অসংখ্য মানের জন্য সত্য। তার মানে ঘাত যে আছে, ঘাত সংখ্যক মান না, তার থেকেও বেশি মানের জন্য সত্য। তাহলে যে সকল সমীকরণ অসংখ্য মানের জন্য সত্য তাদেরকে বলবো আমরা অভেদ। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অভেদ, এটা হচ্ছে আমাদের একটা অভেদ। আর এর আগে যেগুলো করছিলাম 3টা করছিলাম, সে 3টাই হচ্ছে সমীকরণ। ধরো সাপোজ এর আগে 3টা করছিলাম, এটা হচ্ছে আমাদের x প্লাস 5 ইকুয়ালস টু এই যে ধরো সাপোজ 15, আর এটা ছিল x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 10, ঠিক আছে। আর ধরো এরকম ধরে নিলাম, আর এটা আছে এক্স কিউ ইকুয়ালস টু 1, এইটা ছিল আমাদের একটা মানের জন্য সত্য, এইটা ছিল 2টা মানের জন্য সত্য, এটা ছিল 3টা মানের জন্য সত্য, ঠিক আছে। এই তিনটাই হচ্ছে আমাদের সমীকরণ। আর এই যে এটা কিন্তু সমীকরণও, এটা কিন্তু সমীকরণ প্লাস অভেদ, এটা সমীকরণও বলতে পারি আবার অভেদও বলতে পারি। আমরা এটাকে অভেদ যদি ধরি আমরা, তাহলে এইগুলো সমীকরণ, এইগুলো এটা অভেদ। তাহলে কিভাবে বুঝবো কোনটা অভেদ কোনটা সমীকরণ? এইটা বোঝার কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, যত ধরনের বীজগাণিতিক সূত্র আছে এবং ত্রিকোণমিতিক সূত্র আছে, সকল বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক সূত্রই হচ্ছে অভেদ। সকল ত্রিকোণমিতিক এবং বীজগাণিতিক সূত্র কি বলতো অভেদ। তাহলে দেখো এই যে এটা আমি করছিলাম না, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এইদিকে যা এইদিকে তাই করছি, মানে এটাকে জাস্ট সূত্র করলে যা হয় সেটা আমি ডানে লিখছি। তার মানে এই যে পাশেরটার আর এই পাশেরটার ভিতরে কোনো ভেদাভেদ নাই, এটা হচ্ছে কি অভেদ, এটা হচ্ছে কি অভেদ। আর যখনই অভেদ হয় তখন আমরা এই যে এইখানে দেখো কয়টা চিহ্ন দিছি বলতো, 3টা চিহ্ন দিছি, 1 2 3 সমান সমান। যখন সমীকরণ হবে শুধুমাত্র সমীকরণ তখন শুধু 2টা দাগ, আর যখন সমীকরণ প্লাস অভেদ হবে তখন আমাদের 3টা দাগ। এই 3টা দাগ দিয়ে কি বুঝবো আমরা? 3টা দাগ দিয়ে বুঝবো এই সমীকরণটা x এর বা চলকের জন্য অসংখ্য মানের জন্য সত্য, মানে সকল মানের জন্য সত্য, সকল বাস্তব মানের জন্য সত্য। আশা করি এটুকু বুঝতে পারছি অভেদ কি এবং সমীকরণ কি। সমীকরণ হচ্ছে তার ঘাত সংখ্যক মানের জন্য সত্য, আর অভেদ হচ্ছে অসংখ্য বাস্তব, মানে অসংখ্য না বলে আমরা বলতে পারি সকল বাস্তব মানের জন্য সত্য। সমীকরণ ঘাত সংখ্যক মানের জন্য সত্য, আর অভেদ সকল বাস্তব মানের জন্য সত্য। আশা করি এটুকু আমরা ক্লিয়ার, তাহলে অভেদ জিনিসটা কি বুঝতে পারছি। দেখো আমরা আরেকটা অভেদ লিখি, ধরো সাপোজ আমাদের কাছে ধরো x ইন্টু এক্স প্লাস 2 আছে, আমি এটাকে লিখলাম এক্স স্কয়ার প্লাস 2x। এখন এটা তুমি দেখলে কিভাবে বুঝবে এটা অভেদ, এটা বোঝার উপায়টা হচ্ছে কি, দেখো এইখানে যে রাশিটা লিখছি আমি x ইন্টু এক্স প্লাস 2, এইটাকে জাস্ট গুণ করে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স 2 গুণ করলে 2x। দেখো এর আর এর কোনো ভেদাভেদ নাই, এই জন্য কি বলতেছে এরা পরস্পর কি অভেদ, এরা হচ্ছে পরস্পর কি অভেদ। আশা করি এটুকু আমরা ক্লিয়ার, তাহলে অভেদ চিনবো কি হবে, যদি কোনো সূত্র থাকে তাহলে সেটা অভেদ, আর যদি সূত্র না থাকে ঠিক আছে তাহলে বুঝবো এটা কি সমীকরণ শুধুমাত্র।
তাহলে আমরা বলতে পারি অভেদ হইলে সে সমীকরণ হবেই, কিন্তু সমীকরণ হইলেই যে সে অভেদ হবে এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে আমরা এই অভেদ এবং সমীকরণের কিছু বৈশিষ্ট্য জানবো আমরা এখন। অভেদ এবং সমীকরণের কিছু বৈশিষ্ট্য জানবো। ধরো সাপোজ আমাদের এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ধরো 10, আর ধরো এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এইটা হচ্ছে আমাদের অভেদ। আমরা বললাম অভেদ হলে আমরা তিনটা দাগ বা দুইটা দাগ ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আর সমীকরণে কিন্তু কখনোই আমরা তিনটা দাগ ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, তিনটা দাগ। আচ্ছা, এবার অভেদ এবং সমীকরণে যে আমাদের ভিতরে তুলনা যদি করি আমরা বা পার্থক্য যদি করি, তো সমীকরণ কাকে বলতেছে? সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। সমীকরণের এক পক্ষে কি থাকতে পারে? শূন্য থাকতে পারে। ধরো সাপোজ এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এক পক্ষে শূন্য থাকতে পারে, আবার উভয় পক্ষে দুইটা বহুপদী মানে দুইটা মানে এরকম, এখানে ধরো দুইটা পদ, এখানে একটা পদ বা বেশি পদও থাকতে পারে। ঠিক আছে, এরকম হইতে পারে। আর আমাদের অভেদের ক্ষেত্রে বলতে দুই পক্ষেই দুইটি বহুপদী থাকবে, তার মানে কোনো পক্ষে শূন্য থাকবে না। কোনো পক্ষে কি থাকবে না বলতো? শূন্য থাকবে না। অভেদের ক্ষেত্রে কোনো পক্ষে শূন্য থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে উভয় পক্ষের বহুপদীর মাত্রা অসমান হতে পারে, আর উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান হতে পারে। দেখো এই যে এই পক্ষে দেখো এক্স স্কয়ারের মাত্রা সর্বোচ্চ পাওয়ার কত? 2, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত? 0। তাহলে এখানে কি মাত্রা দুই পক্ষে সমান বলতো? না। এই মানে মাত্রা মানে পাওয়ার দুই পক্ষে কিন্তু সমান না। কিন্তু এখানে দেখো, এখানে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, আর এখানে সর্বোচ্চ কত বলতো? 2। তার মানে দেখো এইদিকে কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু দুই পক্ষেই তোমার হচ্ছে সর্বোচ্চ ঘাত সমান হবে, আর এই ক্ষেত্রে কি আমাদের সর্বোচ্চ ঘাত সমান নাও হইতে পারে। ঠিক আছে, অসমান হবে। আচ্ছা, চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য। মানে সমীকরণ কি? এই চলকের এক বা একাধিক মানের জন্য সত্য। সর্বোচ্চ কতগুলো মানের জন্য সত্য বললাম? সমীকরণ তার সর্বোচ্চ ঘাত সংখ্যক মানের জন্য সত্য। কিন্তু সমীকরণ এই তো অভেদ হচ্ছে কি? সকল বাস্তব মানের জন্য সত্য। অভেদ হচ্ছে কি? সকল বাস্তব মানের জন্য সত্য। আশা করি এটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রা সমান হতে পারে। এই যে বলতেছে কি, এই চলকের মানের মান কতগুলো হইতে পারে? এর মাত্রার সমান, অর্থাৎ এর পাওয়ারের সমান হইতে পারে। এখানে যেহেতু পাওয়ার 2, তার মানে এর হচ্ছে মান সর্বোচ্চ 2টা হইতে পারে। এই সমীকরণটা সর্বোচ্চ 2টা মানের জন্য সত্য হইতে পারে। আর এই যে অভেদটা সকল বাস্তব মানের জন্য সত্য হইতে পারে, একই কথা। আর সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু অভেদ হলে সেই সমীকরণ 100% হবেই হবে। ঠিক আছে, অভেদ হইলেই সেই সমীকরণ, কিন্তু সমীকরণ হইলেই যে অভেদ হবে তা কিন্তু না। তাহলে এই অভেদ এবং সমীকরণের পার্থক্যটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আশা করি আমরা এটুকু ক্লিয়ার হইতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা, ধরো সাপোজ এবার আসি হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো এটা হচ্ছে অবশ্যই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এ ধরো এক্স স্কয়ার ইকুয়ালস টু 2x। এখন বললো যে এই সমীকরণের সমাধান নিচের কোনটি? ক নম্বর প্রশ্ন তোমার এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি এই সমীকরণ এক্স এর কোন কোন মানের জন্য এই সমীকরণটা সত্য। এখন তুমি কি করবা? হয়তো এরকম চিন্তা করতে পারো যে উভয় দিকে তো এক্স আছে, একটা এক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত? 2, অর্থাৎ এক্স এর মান কত? 2। 2 এর জন্য কিন্তু এই সমীকরণটা সত্য। কিন্তু আমরা এই দুটাকে বললাম এর পাওয়ার কত বলতো? এর পাওয়ার হচ্ছে কত? 2। তার মানে এই সমীকরণটা অবশ্যই দুইটা মানের জন্য সত্য। তাহলে সেই দুইটা মান বের করার উপায়টা কি? এই যদি এরকম কখনো থাকে, তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কখনোই কিন্তু এই এক্স দ্বারা, মানে সমীকরণকে তুমি কখনোই চলক দ্বারা ভাগ করবা না। চলক দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, প্রয়োজনে আমরা একদিকে নিয়ে এসে কমন নিব। দেখো আমরা খেয়াল করি, এক্স স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু কি করলাম? 0 করলাম। এবার দেখো এই দুইটার ভিতরে কি আছে? এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিই, তাহলে কি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু কত আমাদের? 0। তাহলে এই যে এই এক্স ইন্টু এক্স মাইনাস 2 দুইটা রাশির গুণফল 0 মানে কি হয়? আমাদের এটা ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর ভ্যালুটা কত বলো তোমাদের এখানে? 2, এক্স এর ভ্যালু 2 আর এক্স এর ভ্যালু কত? 0। তার মানে দেখো তোমার কাছে অনেক সময় মনে হতে পারে যেখানে মানে একটাই মান হবে, কিন্তু একটা মান না, এক্ষেত্রে দুইটা মান হবে। আর সেই দুইটা মান কি কি সেটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পারছি যে দুইটা মান কি কি সেটা আশা করি কিভাবে চিন্তা করবে সেটা আমরা বুঝতে পারছি। এবার ধরো সাপোজ এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কখনো যদি দেখা যায় এরকম উভয় দিকে কাটাকাটি চলে যেতেছি, হ্যাঁ, চাইলে ভাগ করে দিতে পারি, তখন আমরা ভাগ করব না, সেটাকে অবশ্যই একদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এবং সেটার ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেশন করে মানটা বের করব। ঠিক আছে, আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ছোট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, এখান থেকে আমাদের প্রচুর এমসিকিউতে আসে। কোনটি অভেদ কোনটি অভেদ না, হ্যাঁ, কোনটা চলক কত, এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসবে। আচ্ছা, এই দেখো, মনে করো সাপোজ আমি তোমাদের একটা এমসিকিউ দেখাই, এই যে এই রিলেটেড যেটা বললাম কেবল আমি, এইটা রিলেটেড একটা এমসিকিউ দেখাই। বলতেছে ওয়াই স্কোয়ার মাইনাস সমান সমান রুট ওভার 7y, রুট ওভার 7 ইন্টু y, ওয়াই স্কোয়ার সমান √7y। ঠিক আছে, এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? তো আমাদের ক নম্বর প্রশ্ন দেওয়া আছে 0, -√7, খ নম্বরে দেওয়া আছে আমাদের শুধুমাত্র √7, আর গ সেখানে দেওয়া আছে 0, √7, 0, আর ঘ অর্থাৎ এখানে দেওয়া আছে আমাদের 0,7। তো দেখো, তুমি যদি মনে করো উভয় দিকে ওয়াইটা বাদ দিয়ে দিবা, মানে ভাগ করে দিবা, তাহলে ওয়াই ইকুয়াল টু √7 থাকতেছে, অর্থাৎ এই যে এইটা আমাদের অ্যান্সার মনে হচ্ছে, কিন্তু আসলে এরকম করা যাবে না। আমাদেরকে অবশ্যই ওয়াই স্কোয়ার মাইনাস √7y ইকুয়াল টু কত করবো? 0 করবো, এবং এই দুটোর ভিতরে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নিব, ওয়াই মাইনাস √7 ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এখানে হয় ওয়াই ইকুয়াল টু 0 হবে, না ওয়াই মাইনাস √7 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল টু কত? তাহলে ওয়াই এর ভ্যালু কত? 0 আর √7, তাহলে কি 0, √7, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের এমসিকিউটা আশা করি আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, গেল আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান। দ্বিঘাত মানেই কি, দুইটা মান থাকবেই থাকবে। আচ্ছা, এখানে আর কি টাইপের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ধরো এরকম আসতে পারে, আমরা ধরো সাপোজ রুট ওভার x-3 ইকুয়াল টু ধরো -1, বলবে এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? ঠিক আছে, ধরো 1 নম্বর দেওয়া আছে, যে বলছে ধরো সাপোজ 4, 2 নম্বর দেওয়া আছে ধরো সাপোজ যে তোমার 2, 3 নম্বর দেওয়া আছে সমাধান নেই, আর ধরো সাপোজ 4 নম্বর দেওয়া আছে 0। তো এখন এইটার অ্যান্সারটা কি হবে? এইটার বা এই সেট যেহেতু বলছে, তাহলে এরকম আসতে পারে, ধরো এটা হচ্ছে আমাদের এরকম দিতে পারে, আর এটা হচ্ছে আমাদের এরকম। তাহলে এটা নিচের কোনটি সঠিক? এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? এখন এ, বি, সি আর ডি, এইটা কিভাবে বের করবে? দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি বলতো, এই রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে, এটা কি বাস্তব কোনো ক্যালকুলেশন করে বের করা সম্ভব? এটার মান কত? অবশ্যই কিন্তু সম্ভব না। মানে আবার দেখো, ধরো সাপোজ √25, তোমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হও, যারা যারা ভাবো যে 25কে রুট করলে +-5 হয়, তারা আজকের থেকে এই ভাবনাটাকে একটু মুছে ফেলো। দেখো, আমি বলতেছি x² ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে x ইকুয়াল টু +-5 হবে, কিন্তু এই কথাটা সত্য না। মানে ধরো সাপোজ ব্যাপারটা হচ্ছে, যদি আমরা বলি x ইকুয়াল টু কি হবে, তাহলে এই প্লাস মাইনাস আগেই হয়ে যাবে, প্লাস মাইনাসটা আগেই হবে, তারপরে √25। এরপরে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, এরপরের লাইনটা হচ্ছে এরকম। এখন তুমি যদি বলো যে x ইকুয়াল টু এই শুধুমাত্র 25, √25, আর x ইকুয়াল টু +-√25, তাহলে মান কত? x এর মান এখানে কিন্তু +-5, আর এখানে কিন্তু x এর মান শুধুমাত্র 5। তাহলে 25কে রুট করলে শুধুমাত্র 5 হবে, -5 কিন্তু কখনো হবে না, কোনো সময় কিন্তু হবে না। 25কে রুট করলে কখনো -5 হবে না, শুধুমাত্র কত হবে বলতো? 5 হবে। তাহলে এই লাইনটা আর এই লাইনটা পার্থক্য আছে, এই লাইনটা এবং এই লাইনটার পার্থক্য আছে। আশা করি আমরা বুঝতে পারছি। অনেকে দেখতাম এই ক্যালকুলেশনটা এরকম করতে চাই, হ্যাঁ, এরকম করতে চাই, x² ইকুয়াল টু 25, x ইকুয়াল টু √25, অতএব x ইকুয়াল টু +-5। এই ক্যালকুলেশনটা আমাদের রং। ঠিক আছে, এই যে প্লাস মাইনাসটা আসছে, এই প্লাস মাইনাসটা আগেই আসবে, আর এখানে জাস্ট এই প্লাস মাইনাস জায়গায় প্লাস মাইনাস বসবে, আর এই 25কে রুট করলে শুধুমাত্র 5 হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি আর কি, যে রুটের ভিতর থেকে যে কোনো সংখ্যার রুট সবসময় কি হবে?
সবসময় কি ধনাত্মক সংখ্যা হবে, সবসময় কি হবে ধনাত্মক সংখ্যা হবে। কিন্তু এখানে দেখো তো বলতেছে কি এই যে x মাইনাস 3 কে রুট করে পাইছে কত বলো -1, ঋণাত্মক সংখ্যা পাইছে। এটা কি কখনো সম্ভব? এটা কিন্তু সম্ভব না, এটা এর জন্য কিন্তু বাস্তব কোনো মান পাওয়া যাবেই না। তার মানে এই সমীকরণে কিন্তু কোনো উদাহরণ নাই, মানে উত্তর নাই, অর্থাৎ এটা হচ্ছে ফাঁকা সেট। এটা হচ্ছে কি ফাঁকা সেট। আর আমরা জানি যে এটা ফাঁকা সেট না, এটা কিন্তু ফাঁকা সেট না, কারণ এই দেখো তুমি ধরো সাপোজ এই ফাঁকা সেটটাকে তুমি যেটা ঝুড়ির কথা চিন্তা করো, ধরো এটা আম আছে, এটা আম আছে, এটা জাম আছে, এটা ধরো যে কলা আছে। তার এই ছোট উপাদানগুলো কি কি ধরো এই যে নাম দিলাম এক্স, আম জাম কলা। তাহলে ফাঁকা সেটের ব্যাপারটা কি? আম জাম কিছুই নাই, কলা নাই, তাহলে খালি ঝুড়ি। ফাঁকা সেট মানে কি বলতো? খালি ঝুড়ি। এখন ধরো সাপোজ খালি ঝুড়ির ভিতরে খালি ঝুড়ি রাখছো, খালি ঝুড়ির ভিতরে একটা খালি ঝুড়ি রাখছো। তার মানে এই খালি ঝুড়ির ভিতরে তুমি কি করছো? এটা খালি ঝুড়ি রাখছো। তার মানে এই ঝুড়িটা কিন্তু খালি না, এই বাইরের ঝুড়িটা কিন্তু কি খালি না, এর ভিতরে কিন্তু একটা জিনিস আছে। কি আছে? সেটা খালি ঝুড়ি আছে, বাট এটা কিন্তু খালি না। এই দুইটা জিনিসের পার্থক্য কি দেখো তো? এর একটা ঝুড়ি, খালি ঝুড়ি, কিন্তু এইটা কিন্তু খালি ঝুড়ি না, কারণ এর ভিতরে একটা খালি ঝুড়ি আছে। তার মানে বুঝতে পারছি কি এইটা হচ্ছে সেই খালি ঝুড়ির ভিতরে খালি ঝুড়ি, তার মানে এটা কিন্তু উপাদান আছে, এটা কিন্তু উপাদান নাই, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তার মানে কখনো রুটের ভিতরে যে কোনো একটা সংখ্যা মানে সমীকরণ দেওয়ার পরে তোমার এখানে বলে যে অ্যান্সারটা হচ্ছে ঋণাত্মক আসবে, তাহলে বলবা যে এই সমীকরণের কোনো সমাধান নাই, এই সমীকরণে কিন্তু কোনো সমাধান থাকবে না। আচ্ছা ধরো সাপোজ এই সেম ক্যালকুলেশনটা এরকম না দিয়ে তোমার এরকম দেওয়া থাকতে পারে, ধরো x+5 ইকুয়ালস টু 5+3 0। এই দেখো এই কথাটা আর এই কথাটার কোনো পার্থক্য নাই। কারণটা কি? কারণ দেখো √x+5 তুমি বলবা যে এখন তো রুট করে তো ঋণাত্মক সংখ্যা আমার লাগতেছে না, এখন তো 0 আনতে হইতেছে, এটা আসলে ঋণাত্মক সংখ্যা, এটা তোমার একটা ফাঁদ। দেখো এই যে থ্রিটা থেকে প্লাস ওদিকে গেলে কি মাইনাস না, আলটিমেট কি এটা কোন একটা সংখ্যার রুট করতেছো, রুট করে সেটাকে কত বলতো -3, এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে এই সমীকরণের সমাধান কত বলতো? ফাঁকা সেট। এই সমীকরণের সমাধান কি? ফাঁকা সেট। আশা করি আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার। আর যদি কোনো কনসেপ্ট থেকে থাকে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা যখন এই অধ্যায়ের এমসিকিউ পড়বো, যেহেতু বললাম এই অধ্যায়টা কিন্তু খুবই ছোট একটা অধ্যায় এবং এমসিকিউর জন্য খুবই কম টপিক আছে, তবে এই ছোট ছোট যে টপিকগুলো আছে এগুলোকে কিন্তু এত ডিটেলস হয়তো আমাদের কোনোদিন শেখা হয় নাই। আশা করি তোমরা আগের সমীকরণ সম্পর্কে বা অভেদ সম্পর্কে যা যা জানতে আজকে একটু হলেও বেশি কিছু জানতে পারছো। তারপর এই যে কনসেপ্টটার কথা বললাম এটা সম্পর্কে জানতে পারছো। এই যে এখানে আমরা ধনাত্মক সংখ্যাকে রুট করলে সবসময় ধনাত্মক সংখ্যা আসে, কখনোই কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যা আসে না। মানে কোনো সংখ্যার ঋণাত্মক সংখ্যা তো রুট করা যায়ই না, আর ধনাত্মক সংখ্যাকে রুট করলে সবসময় কি হয়? ধনাত্মক সংখ্যা আসে। তার মানে কি কোনো সংখ্যা রুট করে কখনো ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে না। এই কনসেপ্ট আমরা শিখলাম। তারপরে শিখলাম কি একটা দ্বিঘাত সমীকরণে শুধুমাত্র একটা মান বের করলে হবে না, দুইটা মান বের করতে হবে, হোক না কেন সেটা 0 প্লাস আরেকটা হোক, কিন্তু দুইটা মানই বের করতে হবে। এই ছোট ছোট কনসেপ্ট গুলো আশা করি তোমাদের কাজে লাগবে। আবার তোমাদের নেক্সট যে কোনো ধরনের ক্যালকুলেশন তোমাদের কাজে লাগবে, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ যে কোনো ধরনের ক্যালকুলেশন হয়তো কাজে লাগবে। আশা করি এইটা তোমাদের বুঝতে পারছো। তাহলে তোমরা এই অধ্যায়টা একটু ভালো করে এমসি গুলো একটু দেখে নিও, তোমাদের সমস্যা থাকলে আগেই জানাই দিতে পারো, আর না হলে কালকে তোমরা জাস্ট ক্লাসটা করো, ইনশাল্লাহ আমরা এই ক্লাস থেকেই সব রকম সমস্যার সমাধান ইনশাল্লাহ করে ফেলতে পারো। ঠিক আছে? আজকে ক্লাসটা অনেক ছোট হলো, তোমরা আশা করি ভালো থাকবে সবাই। কালকে ক্লাস কিন্তু 10টার সময় হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।